আজকে 3 নম্বর দিন। আশা করি তোমরা সবাই ভালো আছো। এমনিতে আমরা চলে এসেছিলাম যাকে বলে সরলবৃত্ত ছন্দ। দলবৃত্ত ছন্দ সম্বন্ধে আমরা একটু জেনেছি। অন্ততপক্ষে আমরা এবার জোর দিচ্ছি যাকে বলে পর্ব বিভাগ বা স্ক্যানশনের উপর জোর দিচ্ছি। অন্যান্য অনেক প্রসঙ্গ আছে, সেগুলোর মধ্যে আমরা যাইনি। আমরা দলবৃত্তের পর্ব বিভাগ স্ক্যানশন করেছি একভাবে, যেটাতে আরেকবার মনে করিয়ে দিই, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এক দল, সেটা রুদ্ধ দল হোক মুক্ত দল হোক, একমাত্রা দলবৃত্তে। কিন্তু আমরা যখন সরলবৃত্তের আলোচনায় প্রবেশ করেছি তখন দেখেছি হিসেবটা এই ছন্দে অন্যরকম। এখানে প্রায় নিয়মিত ভাবে, এবং এই ছন্দটাই হচ্ছে আমি বলবো যে সবচেয়ে রিজিড, সবচেয়ে এখানে স্বাধীনতা নেওয়ার সুযোগ কম। এখানে একেবারে এই হিসেবটা প্রায় নিখুঁত ভাবেই করতে হয় যে রুদ্ধ দলের 2 মাত্রা, মুক্ত দলের 1 মাত্রা করতে হয়। এবং এই ছন্দটা বৈচিত্র্য বেশি, অর্থাৎ পর্বের বৈচিত্র্য অনেক বেশি। যেখানে দলবৃত্তের পর্ব মূলত 4 মাত্রার পর্ব, সেখানে আমরা দেখব সরলবৃত্তের পর্ব 4, 5, 6, 7। 6টাই বেশি পরিচিত, 6এই হয়তো সবচেয়ে বেশি কবিতা লেখা হয়েছে। এটা আনুমানিক হিসেব, আমি একদম পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না, কিন্তু আমার সাধারণ বোধ থেকে মনে হয় যে 6 মাত্রায় সবচেয়ে বেশি লেখা হয়েছে। কিন্তু 4 মাত্রা 5 মাত্রাতেও যথেষ্ট হয়েছে, 7 মাত্রায় তুলনায় কম। আর 7 মাত্রায় ছন্দের একটা ছত্রে, এক একটা লাইনে 2টো পর্বের বেশি আনা খুব মুশকিল। দলবৃত্তে আমরা যেমন দেখেছি মোটামুটি ভাবে 3টে পর্ব থাকে, কিন্তু আমরা দেখব যে সরলবৃত্তে 4 মাত্রায় 3টে পর্ব থাকতে পারে, 5 মাত্রায় 3টে পর্ব থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু 7 মাত্রায় 3টে পর্বের 2টো পর্বের বেশি থাকে খুব কম। ছত্র লম্বা হয়ে যায়, সেখানে একটু একঘেয়ে লাগে। তো এইবার আমরা উদাহরণগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস বুঝে নেব। ছন্দের সঙ্গে, ছন্দের মাত্রা বিভাজনের সঙ্গে, এটা একটা, আমি বলছি ছন্দটা একটা প্রযুক্তি, খানিকটা যান্ত্রিক, তার সঙ্গে ভাষার সম্পর্ক বা শব্দের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে একটা জটিলতা আছে। জটিলতাটা কি? ছন্দ সবসময় শব্দ কোথায় আরম্ভ বা শেষ হচ্ছে সেটা লক্ষ্য করে। যে ছন্দ অন্ধের মতো শব্দের মাঝখানে হয়তো একটা পর্বের সীমানা টেনে দেয়, যেটাকে অনেকে বলেন শব্দখণ্ডন বা মধ্যখণ্ডন। এটা আমরা শিখে নিই এই সরলবৃত্ত ছন্দ শিখতে শিখতে, কারণ ছন্দে মধ্যখণ্ডনটা বেশ বেশি। মধ্যখণ্ডন মানে শব্দের শব্দকে কেটে দেওয়া, ছন্দের জ্যোতি দিয়ে শব্দকে কেটে দেওয়া। যেমন তোমরা আগের দিন যে কবিতাগুলো, ওই যে দুন্দুভি বেজে উঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে, এই 2টো লাইন ঠিক আছে। সাঁওতাল শব্দ শেষ হলো, পল্লীতে শব্দ শেষ হলো, জ্যোতি পড়লো, উৎসব শব্দ শেষ হলো, জ্যোতি পড়লো, দুন্দুভি শব্দ শেষ হলো, বেজে ওঠে 2টো শব্দ শেষ হলো, ডিম ডিম 2টো শব্দ শেষ হলো, একটা শব্দ শেষ হলো, যাই হোক। কিন্তু তারপরেই দেখো পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ঢা
রায়। ধারাটা মাঝখানে কেটে গেল, ছন্দ কিন্তু কাটছে না, কিন্তু শব্দে ছেদ হলো, শব্দের অঙ্গচ্ছেদ হলো, শব্দের খণ্ডন হলো। পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধা রায়। পরের লাইনে ওই রকম, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রাহা রায়, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রাহা রায়। এইরকম ভাবে মধ্য খণ্ডন বা শব্দ খণ্ডন তোমরা দেখবে আছে। আমি আগের দিন এতেও দেখিয়েছিলাম ওই পরে যেটা যাব মিশ্র বৃত্তে, যে গোলকে বৈকুণ্ঠপুরী সবার উপর, গোলকে বৈকুণ্ঠপুরী জ্যোতি সবার উপর, কিন্তু লক্ষ্মী সহ তথায় সেন গদাধর। এইরকম ভাবে তোমরা সব ছন্দেই পাবে, দলবৃত্ত ছন্দে অপেক্ষাকৃত কম, কিন্তু তাতে যে নেই একেবারে নয়। আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু আছে, দলবৃত্ত ছন্দ আছে। দলবৃত্ত ছন্দের আরেকটা জিনিস আছে, সেটা আমার মনে হয় আমি আর একটু পিছিয়ে গিয়ে একটু শিখে নিই, যাকে বলে সংকোচন আর প্রসারণ। এগুলো হচ্ছে ছন্দের অনুষঙ্গী ধারণা। মধ্য শব্দ খণ্ডন বা মধ্য খণ্ডনটা যেমন একটা অনুষঙ্গী ধারণা, তেমনি অনুষঙ্গী ধারণা হচ্ছে ওই সংকোচন আর প্রসারণ, বিশেষভাবে দলবৃত্ত ছন্দে। সংকোচন মানে, আমি তো বলেছি যে দলবৃত্ত ছন্দে পর্বে সাধারণভাবে চারটে দল থাকে, চারটে মাত্রা থাকে, চারটে দল থাকে, চারটে মাত্রা, চারটে দল, রুদ্ধ দল হোক, মুক্ত দল হোক। কিন্তু দেখবো যে অনেক সময় পাঁচটা দল, সেইটা চারটে দল হিসেবে পরিগণিত হচ্ছে। যে বলেছি যমুনাবতী, সরস্বতী, যমুনাবতী। ওই যে এটা শিবু ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দিয়ে, শিবু ঠাকুর, শিব ঠাকুরের আছে, কোন কোন সংস্করণে শিবু ঠাকুরের আছে। তো শিবু ঠাকুরের পাঁচটা দল হয়ে যাচ্ছে। তখন কি করা হচ্ছে, ওই খানিকটা দাদুর দস্তানার মতো ঠাসাঠাসি করে ঢোকানো হচ্ছে। পাঁচটা হয়ে গেছে, সাইজের চাইতে বড় পাঁচটা দল হওয়া উচিত নয়, মানে এটা যান্ত্রিক হিসেব বলছে পাঁচটা দল হওয়া উচিত নয়। কিন্তু আগেই বলেছি যে এগুলো তো ওই অনেক সময় খেলার ছন্দে হয়তো লাফাচ্ছে, লাফানোর সঙ্গে সঙ্গে, বা শিশুকে ঘুম পাড়াচ্ছে হাততালি দিয়ে, মানে পিঠ চাপড়ে চাপড়ে, বা খেলার হাততালি দিচ্ছে, তখন এই খেলার ছন্দে বা কাজের ছন্দে এই ছড়াগুলো বলছে, তখন ওই সংকোচন হচ্ছে। যমুনাবতীকে যমুনাবতী এরকম ভেবে নিতে হচ্ছে, সত্যি সত্যি যমুনাবতী উচ্চারণ করতে হবে তার মানে নেই, যমুনাবতী একসঙ্গে তাড়াহুড়ো করে উচ্চারণ করতে হচ্ছে। এইটা হচ্ছে সংকোচন। সংকোচন এটা দলবৃত্ত ছন্দে হয় প্রায়। প্রসারণ হয়, আগের দিনই বলেছি, প্রসারণ হয় হয়তো তিনটে দল, যে ওই যে মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঢং 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 ঢং, এখানে দুটো দলকে ছড়িয়ে নিয়ে, টেনে বাড়িয়ে নিয়ে এইভাবে এই প্রসারণটা করে যেন চারটে দলে ছড়িয়ে দেওয়া হলো, চারটে দলে ছড়িয়ে দিয়ে চার মাত্রা করে দেওয়া হলো। মাত্রাটা হিসেবটা ঠিক আছে, কিন্তু দল যদি বেশি হয় তাকে ওই মুচকে দেওয়া হবে,
আর কম হলে তাকে ছড়িয়ে দেওয়া হবে। এটা যেহেতু আমাদের নানা রকম অ্যাক্টিভিটির সঙ্গে, ওই ছন্দময় অ্যাক্টিভিটির সঙ্গে যেহেতু জড়িত, সেহেতু এটাতে কোনো অসুবিধা হয় না। এবং আমরা দেখব যে দলবৃত্তের ক্ষেত্রে সংকোচন এবং প্রসারণ এই দুয়ের অনেক দৃষ্টান্ত আমরা পাবো। খটকা লাগবে, হিসেবটা মিলছে না, কিন্তু হিসেবটা মিলবে। এর যে শারীরিক সামাজিক পরিপ্রেক্ষিতটা, এই কবিতাগুলো ছড়াগুলো ব্যবহারের যে বাইরের পরিপ্রেক্ষিতটা, এগুলো শুধু পাঠ্য কবিতা নয়, তো পাঠ্য নয়, এগুলো হচ্ছে কি কি বলা যায়, এগুলো ওই মানে অ্যাকশনের সঙ্গে, কোন রকম সামাজিক কাজের সঙ্গে বা পারিবারিক কাজের সঙ্গে বা বিনোদনের সঙ্গে জড়িত। কাজে খেলাধুলো, ছেলে মেয়েকে ঘুম পাড়ানো, এর মধ্যে তার একটা নিজস্ব ছন্দ আছে। সেই ছন্দটা দাবি মানতে হয় ভাষাকে। ফলে ভাষা মাঝে মাঝে আত্মসমর্পণ করে, ভাষা নিজেকে একটু অদল বদল করতে দেয়। এটা গানের ক্ষেত্রে হয়, তোমরা জানো, যারা গান জানো তারা জানো যে গানের ক্ষেত্রে সুরের জন্য অনেক সময় একটা স্বরধ্বনি টেনে লম্বা করা হয়। বাংলার ভাষায় তো দীর্ঘ উচ্চারণ আমরা করি না যখন কথা বলি, কিন্তু গানে টেনে লম্বা করা হয়। তার কারণ গানের সুরের একটা আলাদা দাবি আছে। কাজে এই পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষাকে একটুখানি ছন্দের কাছে অবনত হতে হয়। ভাষাকে একটু দ্বিতীয় গৌণ হতে হয়। ছন্দ তার প্রাধান্য বজায় রাখে, কারণ ছন্দটা একটা যান্ত্রিক ব্যাপার, খানিকটা ছন্দ। আচ্ছা, আর সরলবৃত্তে এসে আমরা ওই শব্দ খণ্ডনের ব্যাপারটা দেখলাম। সরলবৃত্তে চার মাত্রার তো তোমরা অনেক পেয়েছ, যে ওই আমাদের ছোট নদী দুন্দুভি বেজে ওঠে, তারপরে সুকুমার রায়ের খাই খাই, খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। অনেক বইতে খাওয়ার আজব খাওয়া আছে, ওটা নয়, ওটা ভুল। খাওয়াবো আজব খাওয়া, ছাপার ভুল। সুকুমার রায়ের কোনো কোনো বইতে ছাপা আছে খাওয়ার আজব। এইরকম যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। এখানে দেখতে পাচ্ছ যে ওই ওই চার 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 করে ভাগ হচ্ছে। আচ্ছা, 5 মাত্রা দেখি আর এই ওই যে জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ সঞ্চয়িতাতে আছে জুতা আবিষ্কার। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যেটা খণ্ডন হয়েছে। অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, গহিলা হবু গবুর পাদপদ্মে খণ্ডন হয়েছে। যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি পায়ে, উয়ের পরে খণ্ডন হয়েছে। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, এখানে হিসেব করো ওই রুদ্ধ দল মুক্ত দল অনুযায়ী ঠিক 5 মাত্রা পাবে। রান 2 না 1 ঘ 1 রে 1, রান না ঘ রে 2 1 1 1। নাহিক চড়ে 4টে মুক্ত দল 1 1 1 1 1। হাঁড়িটা ছেড়ে দাও। কান্নাকাটি, কান 2 না 1 কা 1 টি 1, 2 1 1 1। এইভাবে জুতা আবিষ্কার পুরো কবিতাটা তোমরা স্ক্যান করে যাও,
দেখতে পাবে 5 মাত্রার ধ্বনিক কথা, প্রধানত 5 মাত্রা। আমি বলছি শেষের যে খণ্ডগুলো, যেগুলোকে খণ্ড পর্ব বলে, শেষে অন্ত পর্ব, যেগুলো শেষে খণ্ড পর্বগুলো সম্বন্ধে আমরা পরে বলবো, কারণ ওই শেষেরটা ছোট হতে পারে, আবার আগের একটা ছোট হতে পারে ছন্দের হিসেবের বাইরে, তাকে অতি পর্ব বলে, সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, আরেকটা বলেছিলাম পুরবীর ওই কবিতাটা, যেন নাম উদ্বোধন বলে। দেখেছ আজি এসেছি সাজি হেমর লীলা গুরু, লীলা গুরু মস্ত খণ্ডন। শীতের রাতে তোমার সাথে কি খেলা হবে শুরু, ভাবিয়াছিল গীতবিহীন গোধূলি ছায়ে হলো বিলীন, পরাণ মম হিমে মলিন আড়ালে তারে ঘেরি, এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরি। এই 5 মাত্র, ওটা ওই 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 কবিতা মদন ভাষ্যের পূর্বে এবং পরে আছে। সোনারতরীতে একাধিক কবিতা আছে যে এই 5 মাত্রার। ঘুমের দেশে ভাঙিল ঘুম জাগিল কলস স্বর, এরকম রূপকথা অবলম্বন করে যে কবিতা। এই 5 মাত্রার কবিতা অজস্র আছে, এবং 5 মাত্রার ওই একই ব্যাপার, ওই হিসেবেই পাবে যে রুদ্ধদল 2 মাত্রা, মুক্তদল 1 মাত্রা। আশা করি রুদ্ধদল আর মুক্তদলের চরিত্র নিয়ে, সংগঠন নিয়ে আর কোনো প্রশ্ন নেই। রুদ্ধদলে শেষ হবে হয় ব্যঞ্জনে, না হয় অর্ধস্বরে, আর মুক্তদল স্বরধ্বনিতে শেষ হবে। 6 মাত্রার কবিতাও অজস্র। 6 মাত্রার গীতাঞ্জলির এইটা, মুদিত আলোর কমল কলিকা তীরে, কলিকা তীরেতে মধ্য খণ্ডন, শব্দ খণ্ডন। মুদিত আলোর কমল কলিকা তীরে রেখেছে সন্ধ্যা আধার পর্ণ ফুটে, পর্ণ ফুটে মধ্য খণ্ডন। উতরিবে যবে নবপ্রভাতের তীরে তরুণ কমল আপনি উঠিবে ফুটে, তরুণ কমল আপনি উঠিবে ফুটে। এরকম অন্য কবির কবিতাতেও প্রচুর আছে, শঙ্খ ঘোষের কবিতার প্রচুর আছে। জয় গোস্বামীর কবিতা থেকে হে আমার দেশ নদী মাতৃক, পাগলা কুকুরে ছেড়ে খুঁড়ে তোকে শেষ করে দিক, জয় গোস্বামী। অরবিন্দ গুহের কবিতা আমার বই থেকে আমি পড়ছি। কোথাও যাওয়ার তাগাদা ছিল না, 6 মাত্রা 2 পর্ব, অথচ এসে, এটা 5 মাত্রা, পাওয়া গেল এই বিশ্রাম ঘর, পাওয়া গেল এই বিশ্রাম ঘর, দুটোই 6 মাত্রা। কিছু উপদেশ নগদ দিয়েছে দূর বিদেশে, শেষটা 5 মাত্রার, ঘন জঙ্গল মস্ত শিখর, অরবিন্দ 6 মাত্রার কবিতা। অজস্র কবিরা আছে 6 মাত্রার কবিতা, তোমরা নিজেরা এবার খুঁজে খুঁজে বার করতে পারবে। একটা কবিতা আমার খুব, আমি লিখেছি এটা নিয়ে, শঙ্খ ঘোষের নিহিত পাতাল ছায়া থেকে চাবুক বলে একটা কবিতায়, কেন এটা শ্রেষ্ঠ কবিতায় নেই আমি জানি না, শ্রেষ্ঠ কবিতায় থাকা উচিত ছিল। চাবুক, এটা পরিচয় বেরিয়েছিল বোধহয় প্রথম। চাবুক চাবুক সমস্ত দিন চাবুক, যাত্রী উঠুক যাত্রী চলুক নাবুক, ডাইনে বাঁয়ে সামনে পিছনে, সামনে পিছন চাবুক। তুই কে যে তুই আর নয়নে হেরিস, পরখ করিস মিথ্যে মেকি বেড়ি, ঘর সংসার নারী পুরুষ হেরিস, কদম কদম রেড রোডে ধা কদম, পাজর ভরে মধ্যম এবং অধম, মধ্যমে বং, মধ্যম এবং, তারপর কিভাবে
এবংটা কেটে দিল, মধ্যম এবং অধম। ছায়াপথের উল্কা ছুটি কদম। তো এইভাবে ছমাত্রার স্বরবৃত্ত ছন্দ প্রচুর আছে বাংলা কবিতায়, এবং সেখানেও মধ্য খণ্ডনের, শব্দ খণ্ডনের প্রচুর উদাহরণ তোমরা পাবে। সাতমাত্রাও রবীন্দ্রনাথে দেখি, সাতমাত্রা পরিচিত কবিতা, গানভঙ্গ, সোনারতরী। বা তারও আগে কোথায় আছে, কথাও কাহিনী। কুশল নৃপতির তুলনা নাই, কুশল নৃপতির তুলনা নাই পাঁচ মাত্রা। জগৎ জুড়ি যশ গাথা, মধ্যকর্ণন হয়েছে যশ গাথা। দিনের তিনি সদা হীন, দিন না হীন বলি যাচ্ছে, দিনের তিনি সদা স্মরণ ঠাই, হীনের তিনি পিতা মাতা, পিতা মাতা মধ্যকর্ণন। সোনারতরীতে গানভঙ্গ, গাহিছে কাশীনাথ নবীন, 7-5 করে ছত্রটা এগিয়েছে। গাহিছে কাশীনাথ 7, নবীন যুবা 5, ধ্বনিতে সভাগৃহ 7, ঢাকি 2, কণ্ঠে খেলিতেছে 7টি সুর, 7টি যেন পোশাক, 7টি যেন পোশাক আছে, 7 মাত্রা। এইরকম একজন গাবে আরেকজন গাবে খুলিয়া গলা, একজন গাবে খুলে আরেকজন গাবে মনে। এই যে কবিতাই করো, যে 7 মাত্রাটা, এবং সবচেয়ে আমাদের সবচেয়ে কাছে কবিতা হচ্ছে এইটি, বাবরের প্রার্থনা, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। তো এইভাবে দেখো 4, 5, 6, 7 মূল যে ছক, মূল যে পর্বের ছক, তার সঙ্গে বৈচিত্র্যের জন্য 7-এর পরে 5, 7-এর পরে 3, 7-এর পরে 2 আসতেই পারে। এগুলো কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে 7 মাত্রার ছন্দ। হ্যাঁ, 5 বা মূল ভিত্তিটা ধরেই আমি 4, 5, 6, 7 এইগুলো আমরা লক্ষ্য করি। একই সঙ্গে দেখতে গেলে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই যে সরলবৃত্তির হিসেবটা কিন্তু সহজ, খুব বেশি নয়, সমস্যা। এইবারে আমরা এবার ফিরে যাই, মিশ্রবৃত্তটা নানান ধরনের জটিলতা আছে, কিন্তু ছকগুলো আমরা লক্ষ্য করি কবিতার পর কবিতায় নানাভাবে, যে আমরা ধরে নিচ্ছি এ পর্যন্ত যখন ছন্দ শিখছি তখন আমরা ধরে নিচ্ছি যে সব লাইনগুলো সমান হবে, একদম সমান লাইন, যেমন করে রামায়ণ মহাভারতের বাংলা অনুবাদের লাইন পড়ে যেমন লাইন সমান সমান লাইন হবে, সেরকম সমানভাবে ধরে নিচ্ছি। কিন্তু কবিতাতে, বিশেষ করে মুদ্রিত কবিতা, কারণ বিলিতি যখন মুদ্রা যন্ত্র এলো, আমরা ইংরেজি কবিতা দেখলাম, পড়তে শিখলাম, তখন দেখলাম যে ইংরেজি কবিতাতে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো স্তবক, স্ট্যানজা যাকে বলে, স্ট্যানজা, স্তবক, অর্থাৎ কবিতাকে একেবারে এক টানা এক ধরনের সমান সমান লাইনে করছে না। এমনকি আমরা মিশ্রবৃত্তে দেখবো এক ধরনের বৈচিত্র্য আছে, যাকে বলে নানান আছে, চৌপদী আছেন, ত্রিপদী বলে একটা বৈচিত্র্য আছে, কিন্তু সেও এক ধরনের, অর্থাৎ কটা লাইন, তারপরে ডান দিকে কটা লাইন, তলায় আবার মাঝখানে কয়েকটা শব্দ,
বাঁদিকে কয়েকটা শব্দ, ডান দিকে কয়েকটা শব্দ, তলায় কয়েকটা শব্দ। এবার ত্রিপদীর ধরনটাও 3 পদ অনুযায়ী, ত্রিপদীর ধরনটাও এক যে এক টানা একরকম। এর কারণটা আমরা বুঝতে পারি যে কবিতার মৌখিক ছিল, কবিতা যতদিন ততদিন আমাদের মুখস্থ করার সুবিধা, একটা প্যাটার্ন থাকলে মুখস্থ করার সুবিধা। কিন্তু যখন থেকে আমাদের মুদ্রিত কবিতা পড়ার যুগ এলো, মুদ্রণ যন্ত্র এলো এবং আমরা বিদেশি কবিতার সঙ্গে পরিচিত হলাম, তখন আমরা দেখতে লাগলাম যে আরে বিদেশি কবিতা তো এরকম, হ্যাঁ লম্বা কবিতা সেখানে আছে, হয়তো মিল্টনের প্যারাডাইস লস্ট যেটাতে ওই এপিক মিটার আছে, মানে মহাকাব্যিক ছন্দ আছে, ইয়াম্বিক হেক্সামিটার বলে, ইয়াম্বিক হেক্সামিটার বা পেন্টামিটার আছে, সেগুলো আছে, সেগুলো একটানা আছে, কিন্তু সেগুলো হচ্ছে ওই স্মৃতি যুগের, মৌখিক যুগের স্মরণ, মৌখিক যুগের অনুসরণ। হোমারের মহাকাব্য ঠিক ওইভাবেই সাজানো, তাই সেটাও সেটা হচ্ছে ট্রোকেইক হেক্সামিটার, আলেকজান্ড্রাইন বলে ট্রোকেইক হেক্সামিটার। আমি ইয়াম্বিক ট্রোকেইক এই নামগুলো আমি ছুড়ে দিচ্ছি তোমাদের ঘাবড়ে দেবার জন্য নয়, এগুলো আমরা পরে একটু বলবো, ইংরেজি ছন্দের কথা একটু বলবো, তাহলে সেটা পরে, কারণ ইংরেজি ছন্দে আমাদের কিছু কিছু সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু একটি কবিতা লিখেছে, বলবো তার নীতিটা বলবো, একটু অন্য ভাষার ছন্দের কথা। এই যে আমরা দেখলাম যে ইংরেজি কবিতা পড়ার ফলে, বিদেশি কবিতা পড়ার ফলে স্ট্যান্জা বলে একটা ব্যাপার, স্তবক, অর্থাৎ কবিতাকে পুরো শরীরটাকে ভেঙে ভেঙে নানাভাবে সাজানো হচ্ছে। এইটা আমাদের ভারতীয় কবিতায় এটা ছিল না। আমরা বিদেশি কবিতার সঙ্গে, মুদ্রিত কবিতার সঙ্গে পরিচিত হওয়ার ফলে এই স্ট্যান্জা ব্যাপারটা এলো, এবং তখন এখন তোমরা দেখবে যে হ্যাঁ আমাদের লম্বা একটানা কবিতা, যে সুকুমার রায়ের খাই খাই, সুকুমার রায়ের খাই খাই একটানা লম্বা চতুর্মাত্রিক সরলবৃত্ত ছন্দে রচিত। কিন্তু আবার দেখা যাবে যে অন্য কবিতা, সুকুমার রায়েরই হয়তো অন্য কবিতা একটু ভেঙে চুরে করছেন। ছোট কবিতা সুকুমার রায় এই ধরনের স্ট্যান্জা নিয়ে পরীক্ষা বেশি করেননি, কিন্তু মানে ঈশ্বরগুপ্ত পরে, ঈশ্বরগুপ্তের 19বিংশ শতাব্দীর পরে বিহারীলাল বা ওই সময় থেকে শুরু করে অজস্র পরীক্ষা হয়েছে স্ট্যান্জা নিয়ে। মহাকাব্যের কথা ছেড়ে দাও, সনেটের কথা ছেড়ে দাও, সনেটেও স্ট্যান্জা আছে, তাকে ওই অষ্টক ষটক এরকম ভাবে ভাগ আছে, কিন্তু সেটা একই। কিন্তু এই যে অতি পর্ব বাইরে একটা ছোট্ট একটা খণ্ড রেখে দেওয়া, পর্বের বাইরে, পর্বের শেষে একটা ছোট্ট পর্ব, খণ্ড পর্ব, এইগুলো আস্তে আস্তে আমাদের বিদেশি কবিতা দেখে শুরু করি। যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা তোমাদের মনে পড়বে, নদী বলে কবিতাটা, ওরে তোরা কি জানিস কেউ কেন জলে ওঠে এত ঢেউ। এই ছন্দ বিচার শুরু হবে তোরা কি জানিস কেউ, তোরা কি জানিস কেউ, কিন্তু তার আগে ওরে একটা এসে গেল, অর্থাৎ ছন্দের হিসেব আসার আগেই ওটা এসে গেল, কেন জলে ওঠে এত ঢেউ। তো এই যে এটাকে বলে অতি পর্ব। এই অতি পর্ব কতখানি হবে, 2 মাত্রার হবে না 3 মাত্রার হবে, সেগুলো নিয়েও হিসেব আছে। কখনো 2 মাত্রা, কখনো খুব বেশি মাত্রার হয় না। আর অতি পর্বটা ছোট হবে কিন্তু মূল পর্বটা বড় হবে, এটা হচ্ছে সবচেয়ে মানে লক্ষ্য করার ব্যাপার। অতি পর্ব খুব বড় হবে না, মূল পর্বের চাইতে বড় হবে না। কবিতার লাইনের মধ্যে যে পর্বগুলো আছে
তার চেয়ে কখনোই বড় হবে না, বরং ছোট হবে। আর শেষে যে থাকে, যেটা অন্ত পর্ব, শেষের পর্ব, সেটাও ছোট হবে। সেটাও মূল পর্ব যে 4 মাত্রা হোক, 5 মাত্রা হোক, 6 মাত্রা হোক, তার তুলনায় সবসময় ছোট হবে। সাধারণভাবে 2 মাত্রা, 3 মাত্রা পর্ব দেখা যায়, কিন্তু তার চাইতে অনেক সময় বেশি করে দেখা যায় যে 7 মাত্রার হলে অনেক সময় 5 মাত্রা। ওই যে কৌশল নৃপতির তুলনা নাই, কৌশল নৃপতিটা 7 মাত্রা হলো, পরেরটা 5 মাত্রা হলো। বেশ ভালো ধরনের একটা পিলিতি, ফক্সট্রটের নাচের বাজনার মতো, নাচের তালের মতো, যে কৌশল নৃপতির তুলনা নাই, জগৎ জুড়ি যশ গাথা। গানের তেওড়া তালের মতো খানিকটা সুন্দর ভাবে ভাগ হয়ে গেল। সমান সমান, কাহার বা যেমন সমান সমান 4 মাত্রা, তেওড়া যেমন 3 করে চলে, তা নয়, তেওড়ার মতোই একটুখানি বেশি কম করে চলে। তো এইবার এই প্রথমে আমরা মূল পর্বগুলোকে চিনে, মূল পর্বগুলোকে হিসেব করব। এই মূল পর্বগুলোকে হিসেব করলে এটা সবচেয়ে সহজ হিসেব হচ্ছে এতে আমার মনে হয় সরল বৃত্তি, সরল কলা বৃত্তি। কলা বলে একটা কথা মাঝখানে ব্যবহৃত হয়েছে। প্রবোধচন্দ্র সেন ব্যবহার করেছেন কলা, যে জন্যে সরল কলা বৃত্ত নামটা তিনি দিয়েছেন। কলা বলতে তিনি বলছেন যে একটা দল উচ্চারণের যে সময়টুকু লাগে, এবং সেই কলা হিসেব করে মাত্রা গণার উপদেশ তিনি দিয়েছিলেন। আমি নিজে আমার ক্ষুদ্র বুদ্ধি মতে আমি মনে করি কলার হিসেবটার দরকার নেই। ছন্দ একটা ভাষার ব্যাপার, ভাষার সঙ্গে ওই ছন্দের যে দলের এবং মাত্রার হিসেবে মাঝখানে কলার হিসেবটা কোনো দরকার নেই। সেই জন্য আমি সরল বৃত্ত বলেছি, সরল বৃত্ত বলছি, সরল কলা বৃত্ত বলিনি। কলার ওই দরকার নেই কত সময় লাগে কি, বা সময়টা সত্যি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আমি গানের যেমন নানা রকম লয় থাকে, একটা গানকে ধীর লয়ে গাওয়া যায়, একটা গানকে মধ্য লয়ে গাওয়া যায়, একটা গানকে দ্রুত লয়ে গাওয়া যায়, কিন্তু অবশ্যই একটা আদর্শ লয় আছে, এই লয়ে গাইলে সবচেয়ে বেশি তার আবেদন তৈরি হবে। কবিতার ক্ষেত্রেও প্রায়, কবিতার ক্ষেত্রেও চাঁদ উঠেছে ফুল ফুটেছে যে লয়ে গাইব, কারণ তা গানের সঙ্গে বা হাততালির সঙ্গে বা খেলার সঙ্গে জড়িত। আগ্রম বাগ্রম ধরালুম সাজে, সেই লয়ে একদা তুমি অঙ্গ ধরি খুব তাড়াহুড়ো করে বা ডেকচা দিয়ে এসেছি সাজি, এরকম তাড়াহুড়ো করে বললে হবে না, বা ধ্বংস করে নাও আমাকে ঈশ্বর, এ তাড়াহুড়ো করে হবে না। প্রত্যেকটা একটা আদর্শ লয় আছে। এই লয় অনুযায়ী কেউ কেউ বলেছেন এটা মধ্য লয়ের, আমরা মনে করি তা নয়। ওইভাবে একটু ইতর বিশেষ হয়। যেমন যমুনাবতী সরস্বতী আর ছিপখান তিনদার, 3 জন মাল্লা, আমার তো মনে হয় ছিপখান তিনদার 3 জন মাল্লার লয়টা বড় হয়ে গেল, বেশি হয়ে গেল, যমুনাবতী সরস্বতীর চাইতে লয়টা বেশি হয়ে গেল। তো এটা নির্ভর করে ওই দল গঠনেরও, দলটার ঊর্ধ্ব দল যদি বেশি হয়, যদি শঙ্খ ঘোষে একই ছন্দ, একই পর্ব, 6 মাত্রারই পর্ব,
কিন্তু ওই যে চাবুক চাবুক, এটার মধ্যে চাবুকের শব্দও শুনতে পাচ্ছি আমরা। চাবুক চাবুক সমস্ত দিন চাবুক, যাত্রী উঠুক যাত্রী চলুক নাবুক, ডাইনে বায়ে সামনে পিছন চাবুক। এই 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 একই ছমাত্রা, সরল বৃত্ত, কিন্তু আবার হয়তো সরল বৃত্ত ছমাত্রা যেটা ওই মুদিত আলোর কমল কলিকা তীরে রেখেছে সন্ধ্যা আধার ফুল পর্ণ পুটে, উতরিবে যবে নব প্রভাতের তীরে, তরুণ কমল আপনি উঠিবে ফুটে। এটা হচ্ছে দুটো লয় একেবারেই একরকম। এটা নির্ভর করে কবিতার বক্তব্য, কবিতার দলগঠন এবং এবং ধ্বনির সংগঠনের দ্বারা কবি একটা, এখানে ধ্বনিটা খুব গুরুত্বপূর্ণ। ধ্বনি এবং বক্তব্য দুটি গুরুত্বপূর্ণ। ধ্বনি এবং বক্তব্যকে আলাদা করা খুব কঠিন। চাবুক চাবুকের বক্তব্য ওই ছন্দ না হলে ওই চাবুক চাবুকের বক্তব্য ওইভাবে ফুটে উঠতো না। আবার আবার ওই ওই রকম কিন্তু আবার মুদিত আলোর কমল কলিকা তীরে, সেটি একই ছন্দ একই পর্ব, তা সত্ত্বেও তার মধ্যে একটা কোমল এলানো ব্যাপার আছে যেটা চাবুক চাবুকে নেই। ফলে এটা নিয়ে সত্যি সত্যি লয় ব্যাপারটা আমাদের ওই ভাষা এবং ছন্দ, কবিতার বক্তব্য এবং কবিতার ধ্বনি শরীর, এই দুটো মিলে ঠিক হয়। সবসময় যে একেবারে ধরে নিতেই হবে এটা মধ্য লয়ে, এটা দ্রুত লয়ে এবং এটা ধীর লয়ের ছন্দ, এটা কোন কাজের কথা নয়। এটা সত্যি সত্যি গুরুত্বপূর্ণ নয়। এটা আমার ধারণা কবিতার অন্তর এবং কবিতার শরীর, কবিতার আত্মা এবং কবিতার শরীর নিজে তার লয়টা ঠিক করে নেয়, তার লয়টা আমাদের ওপর চাপিয়ে দেয় যে দেখো কবিতা এই বলতে চাইছে, এইভাবে। তার ফলে সে তার একটা নিজস্ব লয় সে নিজের ভেতর থেকে নির্মাণ করে আমাদের সামনে তুলে ধরে। এই হলো কথা। সাত মাত্রার পর্বের ওইটাও আছে যমুনাবতী কবিতাটিতেই, শঙ্খ ঘোষের যমুনাবতী নিয়ে আমরা অনেক কথা ছড়াও বলছি। চললো মেয়ে রনে চললো, দেখো 7-3 এখানে, কোথাও আমরা 7-5 দেখেছি, 7-3। বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন, করে না জানলো না কেউ তা, শেষে 3 মাত্রা, 3টে পর্ব 7 মাত্রা, তারপরে 3 মাত্রা। চললো মেয়ে রনে চললো, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে, চললো মেয়ে রনে চললো। অদ্ভুত ধরনের সেই যেন যুদ্ধের ড্রাম বেজে উঠছে, তার মধ্যে দিয়ে ধামসা বাজছে, সে যুদ্ধে যাচ্ছে। একটা অদ্ভুত একটা ছন্দ, অনিবার্য মনে হয় এই ছন্দটা দরকার ছিল। আবার ওই যে রবীন্দ্রনাথের বধূ, মানসিক বধূ কবিতা, বেলা যে পড়ে এলো জলকে চল, 7-5। পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে, কোথা সে ছায়া সখী, কোথা সে জল, বেলা যে কোথা সে বাঁধা ঘাট, অসহ্য পথ। তো এইভাবে তোমরা নিজেরা সংগ্রহ করো কবিতা, নানা পর্বের কবিতা, 4 মাত্রার পর্ব, 5 মাত্রার পর্ব, 6 মাত্রার পর্ব, 7 মাত্রার পর্ব, অজস্র কবিতা লিখেছেন কবি। আসলে রবীন্দ্রনাথ থেকে শুরু হয়েছে এই সরল বৃত্ত ছন্দের আবিষ্কার, ধর্মটা আবিষ্কার। ওই উৎসর্গে বোধহয় প্রভুচন্দ্র সেন দেখিয়েছেন, কবিতাটার নাম আমি ভুলে যাই। এ নব যৌবন বসন্ত যাবে চলিয়া, বসন্ত যাবে,
বসন্ত 4 আর এ নব জীবন হইবে বিফল, নব যৌবন হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া। উৎসর্গের ওই কবিতাটাতেই রবীন্দ্রনাথ প্রথম এই সরল বৃত্তে চরিত্রটা আবিষ্কার করেন, যে রুদ্ধদল দুমাত্রা, মুক্তদল এক মাত্রা। রুদ্ধদল মানে হচ্ছে ওই যদি অর্ধস্বর থাকে শেষে তাহলে নব যৌবন, যৌটা একটা রুদ্ধদল, বনটা একটা রুদ্ধদল তো বটেই। নব যৌবন হইবে বিফল, হই একটা রুদ্ধদল, বিফলটাও তো রুদ্ধদল, তিন। বসন্ত, বসন্ত, ব এক, সন দুই, ত এক, যাবে, বসন্ত যাবে চলে। এই রুদ্ধদলে যে দুমাত্রা হয় তার আগে কিন্তু এই ধারণাটা ছিল না। এবং বিহারীলাল অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এই রুদ্ধদলের দুমাত্রা না হওয়ার বাজ সিঙ্গা বাজ এই রবে, এই ধরনের কবিতাগুলোর মধ্যে রুদ্ধদলের ধর্মটা আবিষ্কৃত হয়নি। ফলে অনেক সময় মনে হয় যে ঊনবিংশ শতাব্দীতে এই সরল কলা বৃত্ত ছন্দের ধর্মটা আবিষ্কারটা হয়নি, রবীন্দ্রনাথই এর আবিষ্কর্তা। রবীন্দ্রনাথ ছান্দসিক হিসেবে, ছন্দের তত্ত্ব ব্যাখ্যাতা হিসেবে আমরা রবীন্দ্রনাথকে খুব একটা গ্রহণ করিনি, কারণ আমরা মনে করি যে রবীন্দ্রনাথ গানের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিলেন, গানের তালের দ্বারা। কিন্তু ছন্দ আবিষ্কর্তা হিসেবে ছন্দের এবং স্তবকের কত বিচিত্র ধরনের স্তবক অনেকেই করেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুল, অনেকে সুকান্ত, সবাই করেছেন, বড় বড় কবিরা, শঙ্খ ঘোষ, বিষ্ণুদেব, মানে কল্লোল 30-এর কবিরা, 40-এ নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ কুমার সরকার, অরুণ মিত্র তো গদ্যেই লিখেছেন বেশিরভাগ, কিন্তু তারপরে 50-এর কবিরা স্তবক মন্ত্র নিয়ে অজস্র পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং সেটা কিন্তু দেখার ব্যাপার, যে চোখের একটা আরাম হয় কবিতাকে ভেঙে 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 কত ভাবে সাজানো হয়েছে কবিতাকে। এবং ওইভাবেই কবিতার যে পংক্তি, একটা বক্তব্য শেষ হবে, সেই পংক্তিকেও ওই পূর্ণ পর্ব এবং অপূর্ণ পর্ব দিয়ে কতভাবে তারা সাজিয়েছে। আচ্ছা, আমরা সরল বৃত্ত সম্বন্ধে এই কথাগুলো বললাম। সরল বৃত্ত সম্বন্ধে তোমাদের যদি এবার কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা এখন প্রশ্নের আলোচনা করতে পারি। সুকান্ত সমাচার অনেক আছে। হৃদে তৃষ্ণার জল পাবে কত কাল, সম্মুখে টানে সমুদ্র উত্তাল, শব্দখণ্ড হচ্ছে উত্তাল। তুমি কোন দলে জিজ্ঞাসে উদ্দাম, গুন্ডার দলে আজ লেখাও নিন, বা হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আন। কবিতা তোমায় আজকে দিলেন ছুটি, গদ্যের কড়া হাতুড়িকে আজ আন। এই অজস্র কবি এই 6 মাত্রায়, 4 মাত্রায়, 5 মাত্রায়, 7 মাত্রায়, খুব বেশি লেখেন। 7 মাত্রাটা দখল করা খুব কঠিন, তবু অনেকে চেষ্টা করেছেন। এইটুকু সম্বন্ধে এই ব্যাপারটা স্পষ্ট হলো কিনা এইটা আমাকে বলো। আমি একটু প্রশ্ন তোমরা করতে পারো, তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব।
ক্লাসে যারা অংশ নিচ্ছেন, আপনাদের যদি কারুর কোনো প্রশ্ন থাকে, সরাসরি মাইক আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ বলো। স্যার, বলছিলাম আপনি যখন বললেন না যে দলবৃত্ত ছন্দের ক্ষেত্রে প্রসারণ বা সংকোচন ঘটছে, হুম সেক্ষেত্রে যদি সংকোচন ঘটে, যেমন যমুনাপতি, এই ক্ষেত্রে হুম তো আমরা 5 মাত্রা এমনি দেখছি ভাঙার ক্ষেত্রে, তাহলে কি হ্যাঁ আমরা মানে ওই ভাঙার ওই জায়গাটা যদি একটু বলে দেন, মানে 5 মাত্রায় দেখাবো না 4 মাত্রা, না, মানে 4 মাত্রা দেখাবে। হ্যাঁ যমুনাবতীটাকে হুম বলবে যে এই যমুনাটা যমুনা, হ্যাঁ এইভাবে সংকুচিত হচ্ছে, এই জন্য 4 মাত্রাই হবে। আবার প্রসারণের ক্ষেত্রেও 4 মাত্রাই হবে, কারণ মাত্রাটা উচ্চারণে মাত্রাটা রক্ষা করা, মাত্রার প্রাথমিকতা, উচ্চারণের প্রাথমিকতা নয়। বললাম ভাষা ছন্দের কাছে নত হয়, ভাষা গৌণ হয়ে যায়, ছন্দ উচ্চারণ ছন্দের দোলা সেটা প্রধান হয়ে ওঠে। কাজে তুমি সেটাকে 4 মাত্রা বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক। রাজকুমার ঠিকই বলছে। তপনের মধ্যে একটা বলছিল কি একটা, আমি পুরোটা করতে পারিনি। হ্যাঁ স্যার, তপন গোস্বামী যে প্রশ্নটা রেখেছিলেন সেটা হচ্ছে মধ্যখণ্ডন ও জ্যোতিলোপ এক কিনা সেটা উনি জানতে চাইছিলেন। প্রায় একই, যদিও আমি জ্যোতিলোপ ঘটেছে বলে আমি মনে করি না। জ্যোতিটা আছে, বরং আমি বলবো মধ্যখানে জ্যোতিলোপ এমনিতে পরিভাষা হেরফের। জ্যোতিটাকে আমরা আবৃত্তিতে, যখন আমরা কবিতাটা আবৃত্তি করব, তখন কিন্তু আমরা ওই জ্যোতিটাকে কি বলবো, সাবডিউড উপায় একটুখানি আড়াল করে দেবার চেষ্টা করব, অর্থাৎ যান্ত্রিক ভাবে উচ্চারণ করব না আবৃত্তিতে। ছন্দের ক্ষেত্রে আমরা দেখছি যে হ্যাঁ জ্যোতি আছে ওখানে, কিন্তু আমরা যখন আবৃত্তি করব তখন জ্যোতিলোপ ব্যাপারটা ঘটবে। পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়, তখন আমরা জ্যোৎস্না রায় এভাবে পড়ব। সান্ধ্য বসুন্ধরা তন্দ্রাহা রায় এভাবে পড়ব, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রাহা রায়, এইভাবে সাধারণভাবে। আবৃত্তিতে আমরা ওই জ্যোতিলোপ কথাটা ব্যবহার করতেই পারি। হ্যাঁ ওইটাই শব্দ খণ্ডন, জ্যোতির দ্বারা শব্দ খণ্ডন। বলো আর কি প্রশ্ন? এই যে ঝুলন কবিতা, রবীন্দ্রনাথের ঝুলন কবিতাটা কমাত্রার, কেউ কি বলবে? এই যে আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা, সঘন বরষা গগন আধার, হ্যারো চারিধারে হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। কত মাত্রা? একজনকে বললেই হবে, লিখে দিলেও হবে। স্যার একটা উত্তর এসছে যেটাতে বলছেন উনি 6 মাত্রা, আর একদম। একটা প্রশ্ন রয়েছে সেটাতে জিজ্ঞেস করছেন কলা ও মাত্রার মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন স্যার, এরকম ভাবে লেখা রয়েছে। গলার
তিনটে ধারণা দিয়েছেন প্রবোধচন্দ্র সেন। দল দল উচ্চারণে যে সময় লাগে সেটা হচ্ছে কলা, আর কলার দাম হচ্ছে মাত্রা, কলার মূল্য হচ্ছে মাত্রা। অর্থাৎ দলটা ভিত্তি, ভাষার সংগঠন, কলাটা হচ্ছে তার উচ্চারণের সময়। এটা ভাষার ব্যাপার নয়, এটা হচ্ছে ঘড়ির ব্যাপার। আর মাত্রাটা হচ্ছে এই সময়ের দাম, ওই 1 টাকা 2 টাকা আমি যেমন বলেছি। যে কলা রুদ্ধ দল যদি হয় তার কলা 2 টাকা দাম, অর্থাৎ 2 মাত্রা এই ছন্দে। মুক্ত দল যদি হয় তার কলাও ছোট, কেমন, সেটা 1 টাকা দাম, 1 মাত্রা। আমি নিজে মনে করি যে এই কলার ধারণাটা রাখবার কোনো দরকার নেই। কলার ধারণাটা বাদ দিলেও আমাদের ছন্দের মাত্রা হিসেব করার কোনো অসুবিধে হয় না। সেই জন্যই দলকে সোজাসুজি কোন ছন্দে দলটা আছে এই শুধু দেখতে হবে। যদি বলো দলবৃত্ত ছন্দে আছে তাহলে কোনো ভাবনা নেই, আর মুক্ত দল 1 মাত্রা, রুদ্ধ দলে 1 মাত্রা। ওই সংকোচন প্রসারণের ব্যাপারটা বাদ দিতে। যদি বলো কলাবৃত্ত ছন্দে আছে দলটা, তাহলে কোনো ভাবনা নেই, সেখানে বলবে মুক্ত দল 1 মাত্রা, রুদ্ধ দল 2 মাত্রা। কলার ধারণাটা মাঝখানে আনবার কোনো দরকার নেই। এটা একটা অনর্থক জটিলতা বলে আমি মনে করি, অনর্থক জটিলতা। কিন্তু প্রবোধচন্দ্র সেন খুব বিজ্ঞান মনস্ক ছিল, যেটা আমাদের খুব ভালো লাগে। প্রবোধচন্দ্র সেনকে শঙ্খ ঘোষ এবং আমরা তার অনুগামীরা আমরা প্রবোধচন্দ্র সেনকেই মনে করি বাংলা ছন্দের চরিত্রটাকে ঠিক আবিষ্কার করেছেন। কিন্তু তিনি যেহেতু একটু বিশেষ বিজ্ঞানসম্মত বুদ্ধি ছিল, তিনি আরেকটু সূক্ষ্মভাবে ভাবতে চাইতেন, সেই জন্যই তিনি কলার ধারণাটা তিনি আরোপ করেছিলেন। আমার মতে আমি পরে, যেহেতু আমি একটু ভাষা বিজ্ঞানের দিক থেকে ছন্দকে দেখার চেষ্টা করি, সেহেতু আমি মনে করি যে কলার ধারণাটা কোনো দরকার নেই। অর্থাৎ দল উচ্চারণের সময় এই ধারণাটা ছন্দের বিচারে আসার কোনো দরকার নেই। দল উচ্চারণের ওজন, যেটাকে আমরা মাত্রা বলবো, সেইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। স্যার, আজকের ক্লাসের জন্য আপনি কি কোনো টাস্ক দেবেন, মানে কোনো বাড়ির কাজ দেবেন? হ্যাঁ, দেব। আমি আবার সঞ্চয় থেকে কতগুলো কবিতা গড়ীয় কমল থেকে যে রবীন্দ্রিক সনেট গুলো আছে সেগুলো পড়বে। তারপরে মানসী থেকে মেঘদূত পড়বে। অহল্যার প্রতি পড়বে। সোনার তরীতে হিংটিং ছট পড়বে আবার। সোনার তরীতে যেতে নাহি দিব পড়বে।
সোনার তরীতে মানস সুন্দরী পড়বে, বসুন্ধরা পড়বে সোনার তরীতে। সোনার এমনি আলাদা করেই আছে। বিদায় অভিশাপ পড়বে কচ দেবযানীর। আপাতত এর পর্ব ভাগ করবে, পড়তে পড়তে কোথায় থামতে হচ্ছে, বেশিরভাগ প্রতি লাইনে কবার থামতে হচ্ছে, শেষে আগে এবং শেষে ছাড়া, মাঝখানে কবার থামতে হচ্ছে। আমরা এবার সরল বৃত্ত না মিশ্র বৃত্ত ছন্দে, যেটাকে আগে পয়ার হিসেবে আমরা জানি। পয়ারের অনেক রকম আছে, মিশ্রবৃত্ত ছন্দের অনেক রকম আছে। জীবনানন্দ তার একেবারে চূড়ান্ত করে গেছেন মিশ্রবৃত্ত ছন্দে, যেটা আমরা দেখব। বাড়িয়ে 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 লাইনকে বিশাল বড় করে আমরা দেখব সেটা। কিন্তু আপাতত আমরা সবচেয়ে সহজ মিশ্রবৃত্ত, যেটা ওই ছোট 14 মাত্রার যে অংশ, এই 14 মাত্রার কবিতাগুলোই আমরা প্রথম দেখে আমরা পরে মিশ্রবৃত্ত সম্বন্ধে আলোচনা করব। আর কোনো প্রশ্ন থাকলে বল। স্যার, দুটো উত্তর এসছে। ওই আপনি ঝুলন কবিতা সম্পর্কে জানতে চেয়েছিলেন, ওখানে রাজকুমার লিখেছেন যে ঝুলন কবিতা কি 8+6 হবে? আর না, পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, এটা হচ্ছে 6-6-6, 6-6-5। এটা 8-6 না, 8-6টা এতে পাবে না, সরল বৃত্তে পাবে না। 8-6টা এতেও পাবে না, দলবৃত্তেও পাবে না। 8-6টা আমরা যে ছন্দ এবার শিখতে যাচ্ছি মিশ্রবৃত্ত, এই মিশ্রবৃত্তে পাবে। কাজে ঝুলনটা হচ্ছে, হ্যাঁ মনিরুল ঠিক বলেছ, আমি অতিপর্বগুলো আমরা এখন বাদ দিয়ে যাচ্ছি, কারণ ওটা মূল ছন্দের হিসেবে আসে না। আমরা যে মূল ছন্দের পর্ব বিভাগ করি, স্ক্যানশন করি, তাতে ওই স্ক্যানশনের হিসেবে আসে না, স্ক্যানশনের বাইরে থেকে যায়, সেই জন্যই অতিপর্ব বলে। আমার মনে হয় এই উত্তরটা দিয়ে প্রিয়া যেটা লিখেছেন, আপনিও আপনার উত্তর পেয়ে গেলেন। উনি লিখেছিলেন আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, এটাতে উনি 2-6-6-5 ভেঙেছিলেন। তো 2টা তো আমরা জেনেই গেছি যে ওটা অতি পর্ব, তাহলে 6-6-5 এইটা হচ্ছে উত্তর। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু চটপট করে ফেলবেন, আমরা তাহলে আজকের ক্লাসটা ওই প্রশ্নোত্তর পর্বটাও আমরা শেষ করব। স্যার, আমার একটা ওই জিজ্ঞাসা, যে আমরা অন্তপর্ব যেটাকে আমরা বলছি আর কি, ছোট পর্ব, সেটা কত মাত্রা পর্যন্ত বলতে, মানে এখানে যেমন 5 মাত্রা আমি দেখলাম, 6 মাত্রার যদি আমরা প্রমাণ সাইজ করি তাহলে 5 মাত্রাটা হলো অন্তপর্ব। এটাকে অন্তপর্ব বলবো তো? হ্যাঁ নিশ্চয়ই অন্তপর্ব। ঠিক আছে, ভালো থাকবে। 7 মাত্রার ছন্দে 5 মাত্রার অন্তপর্ব প্রায় হ্যাঁ, ওই যে আমি এটা বললাম, এই কুশল নৃপতি তুলনা নাই, জগৎ জুড়ে যশোর, এইভাবে 5-2-5-2 করে। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকো সবাই, ভালো থাকো।